পরদিন কলেজে তুরন ওর শরীফ চাচাকে নিয়ে উপস্থিত হয়। ওর বাবা মার ডিভোর্স হওয়াতে ওর একমাত্র অভিভাবক শরীফ চাচাই। প্রিন্সিপাল ম্যামের রুমে। ম্যাম আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসো। তুরন ওর চাচাকে নিয়ে ভিতরে ঢুকে। ম্যাম ওদের বসতে বললে ওরা বসে। বসতেই প্রিন্সিপাল ম্যাম বলেন, ইনি তোমার কি হন? চাচা। তোমার অভিভাবক কি ইনি? জি ম্যাম। ও কি করেছে জানেন? আমার কলেজের একটা মেয়ের হাত ধরেছে। শুধু তাই নয়, তার সাথে খারাপ কিছু করতে চাইছিল। ও তো একটা রেপিস্ট। মেয়েটা আমাকে সব বলেছে এবং আমি নিজে দেখেছি। তুরনের চাচা কিছু বলতে নিলে তুরন তাকে থামায়। ম্যাম আবার বলেন, আমরা ওকে আমাদের কলেজে আর রাখতে পারছি না। ও আমাদের কলেজে থাকলে আমাদের মেয়েরা সেফ না। ওকে সাসপেন্ড করা হলো আমাদের কলেজ থেকে। এরকম ছেলেকে আমাদের কলেজে না রাখাই ভালো। ম্যাম একটু ভালোভাবে দেখুন, ও তো খুব ভালো ছাত্র। ও ওর সেকশনের টপার। আইনের চোখে টপাররাও অপরাধী। আমার আর কিছু করার নেই। জি বুঝতে পেরেছি। এই যে ওর সাসপেন্ড লেটার, আপনারা এখন আসতে পারেন। তুরন আর ওর চাচা রুম থেকে বেরিয়ে পড়ার আগে তুরন প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়ে বলে, ম্যাম সবসময় যে চোখের দেখা সত্য হয় তা একদম ঠিক নয়। হয়তো এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আপনি বড়, আপনি ভালো জানবেন। আসি, আসসালামু আলাইকুম। বলেই তুরন বেরিয়ে আসে। ওর সব বন্ধুরা বাইরেও ওর জন্য অপেক্ষা করছিল। তুরনের বেস্ট ফ্রেন্ড নীল খুব উত্তেজিত হয়ে বলে ওঠে, দোস্ত কি হলো ভেতরে, তাড়াতাড়ি বল। শরীফ চাচা ওদের দিকে লেটারটা এগিয়ে দিলেন। ওরা সেটা নিয়ে দ্রুত পড়ে সবাই প্রচণ্ডভাবে ভেঙে পড়ল। নিলয় বলে উঠল, তুই ম্যামকে সত্যিটা বলার পরও তোকে বের করে দিল। আমি 100টা কথা বললেও সে একটাও বিশ্বাস করতো না রে দোস্ত। তাই অযথা কথা বলে কোনো লাভ নেই। সে আমাকে রেপিস্ট বলে আখ্যায়িত করেছেন। এরপর আর কিছু বলার থাকে না। দোস্ত আমরা কি ম্যামকে বোঝাই? লাগলে আমরা সবাই বের হয়ে যাব, তাও তোকে বের হতে দেব না। ওই ফাল্ট তো মেয়েটার জন্য। হ্যাঁ ঠিক বলেছিস। না দোস্ত, তোদের কিচ্ছু করতে হবে না। আমি এমনিতেও এই কলেজ আর পড়তে চাই না। অন্তত ও যেখানে আছে সেখানে না। আমি ওকে ঘৃণা করি শুধু। ও যে এতটা নিচে নামতে পারবে আমি কোনোদিন কল্পনাও করিনি। এর ফিডব্যাক ও একদিন অবশ্যই পাবে। দোস্ত আমরাও এই কলেজ ছেড়ে দেব। তুই যেখানে যাবি আমরাও সেখানে যাব। পাগলামি করিস না। আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তোরা তোদের জীবন নষ্ট করিস না, মন দিয়ে পড়াশোনা কর। আর আমাদের দেখা সাক্ষাৎ তো হবেই। আসি রে, ভালো থাকিস তোরা। তুরন কলেজের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওর চোখটা যে ভিজে ছিল সেটা কারো চোখেই আড়াল হয়নি। সাফা ওর বান্ধবীদের সাথে ক্লাসে বসে আড্ডা দিচ্ছিল ক্লাস শুরু হওয়ার আগে। ও খুব হাসি খুশি হয়ে ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে, কারণ তুরনকে সেই শাস্তি দিয়েছে ও। হঠাৎই একটা মেয়ে ক্লাসে এসে বলল, এই এই শুনেছিস, তরুণকে নাকি একেবারেই কলেজ থেকে সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু ওর দোষ কি ছিল? ও তো কোনো মেয়ের সাথে কখনো কথা বলেনি। শুনলাম কোন মেয়ের জন্য নাকি ওকে সাসপেন্ড করেছে। এত ভালো ছেলের জীবনটা কে নষ্ট করলো কে জানে। সাফা আর ওর বান্ধবীরা স্তব্ধ হয়ে যায়। সাফা ভেবেছিল তরুণের বাবা মা কেঁদে কি তাদের সামনে ওকে বকা দিবে, কিন্তু কলেজ থেকে বের করে দিবে তা ও ভাবেনি। সাফা কিছু বলার আগেই তরুণের বন্ধুরা রাগীভাবে সাফার কাছে আসে। এসেই নীল বলে, সি সাফা সি, কিভাবে পারলে তুমি এটা? তরুণ গতকাল তোমার কাছে মাপ চাইতে গিয়েছিল। তুমি ক্লাসে মনমরা হয়েছিলে, তাই আমরা ওকে বলে তোমার কাছে মাপ চাইতে পাঠিয়েছিলাম। আর ও চাচ্ছিল মাপ চাইতে, কারণ ও ওর ভুল বুঝতে পেরেছিল। আর তুমি উল্টোকে থাপ্পড় মারলে আর শেষমেশ কলেজ থেকে বের করে দিলে। বাহ সাফা বাহ, ছেলেটা বাবা মা থেকেও কেউ নেই, দুজন দুই দিকে, সারাদিন একা থাকে। ও আমাদের সাথে কলেজে যতক্ষণ থাকে ততক্ষণ ও হাসি মুখে থাকে, আর তুমি ওর কাছ থেকে সেটাও কেড়ে নিলে। ও বলেছে ও তোমাকে ঘৃণা করে। শুধু ও না, আজ থেকে আমরা তোমাকে ঘৃণা করি। মিথ্যাবাদী একটা মেয়ে তুমি। সি। সাফার দিকে ক্লাসের সবাই খারাপভাবে তাকিয়ে আসে। ওর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে।
সাফা তৎক্ষণাৎ প্রিন্সিপালের কাছে গিয়ে সব বুঝিয়ে বলে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। তরুণকে বের করেছে তো বের করেছে, ওকে আর কলেজে আনা যাবে না। সাফা তরুণের নাম্বারটা কোনোভাবে নিয়ে ওকে কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ। এরপর আর কখনো তরুণকে খুঁজে পায়নি। সাফা অনেক চেষ্টা করেছে নীলের কাছ থেকে তরুণের ঠিকানা বের করার, কিন্তু নীল ওকে কখনো কোনো কিছু দেয়নি। সাফার সাথে নীল আর কখনো কথা বলেনি। এভাবে 2 বছর কেটে যায়। সাফার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। একটা বড় বোঝা ওর বুকের ভিতরে নিয়ে ওকে সারা জীবন চলতে হবে। ইন্টার পরীক্ষা শেষ হয়ে ভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হয়। শহরের সবচেয়ে বেস্ট ভার্সিটিতে তরুণ চান্স পায়। বিগত 2টা বছর ও মন দিয়ে পড়াশোনা করেছে শুধু। বন্ধুদের মধ্যে শুধুমাত্র নীলের সাথে কথা আর দেখা হতো, কারণ নীল ওকে আপন ভাইয়ের মতোই ভাবতো। নীলের সাথে কথা বলা অফ করে নিশ্চিত নীল ডিপ্রেশনে যাবে, তাই তরুণ শুধু নীলের সাথে কথা বলতো আর দেখা করত, তাও নিজের বাসায়। ওরা একসাথে পড়াশোনা করত, তাই দুজনই একই ভার্সিটিতে চান্স পেয়েছে। তরুণ আর নীল অনেক খুশি, ওরা আজ একসাথে ভার্সিটিতে যাচ্ছে। তরুণ আর নীল একসাথে গাড়িতে বসে আছে। নীল বলে, দোস্ত, নতুন একটা জীবন শুরু হচ্ছে, প্লিজ আগের সব ভুলে যা, নতুন করে সব শুরু করি আয়। সাফার কথা বলছিস? ওর কোনো কিছুতেই এখন আমার মনে নেই। যদি মনে থাকে সেটা হলো ওর প্রতি আমার ঘৃণা। বাদ দে সব, তুই আমাকে একটা প্রমিস কর। কি বল? তুই কলেজ লাইফের মতো ভার্সিটি লাইফটাও পার করবি না? সবার সাথে মিশবি, কথা বলবি, বন্ধু বান্ধবী বানাবি। হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে। সত্যি বলতে তরুণের মনে এখন আর সাফাকে নিয়ে কোনো কিছুই নেই, কারণ সাফা ওকে যে কষ্ট দিয়েছে এরপরও ও ওকে কোনো কিছু ভাবার অবকাশ রাখে না। তরুণ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে এই 2 বছরে। আগের চেয়েও অনেক হ্যান্ডসামও হয়েছে। ভার্সিটির সামনে ওদের গাড়ি থামে, ওরা দুজনেই একসাথে নামে গাড়ি থেকে। তরুণ শরীফ চাচাকে বলে, চাচা তাহলে আমরা যাই, দোয়া করেন। আচ্ছা বাবা, আমি বাইরে যাচ্ছি, কোনো সমস্যা হলে কল দিও। আচ্ছা, আয় দোস্ত। তরুণ নীলকে নিয়ে বিসমিল্লাহ বলে ভার্সিটিতে প্রবেশ করে। ওরা দুজন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে সবার চোখে ওরা পড়ে। অনেক মেয়ে ওদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ওরা এগুলো দেখে হেসে ওদের ক্লাসের দিকে যেতে থাকে। আজ ওদের ওরিয়েন্টেশন, কাল থেকে ক্লাস শুরু। আজ শুধু পরিচয় পর্ব চলবে। ওরা ওদের ক্লাস নং বের করে ক্লাসে গিয়ে বসে। ওরা দুজন পাশাপাশি বসে। ওদের সাথে অনেকেই এসে নিচ থেকে পরিচয় হতে থাকে, বেশিরভাগই মেয়ে। তরুণের পাশের সিটটা ফাঁকা ছিল। হঠাৎই একটা মেয়ে এসে বসে। তরুণ তাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে অনেক অবাক হয়। অবাক হবে বা না কেন? যেখানে সবাই দামি ব্র্যান্ডের ড্রেস পরে এসেছে, সেখানে এই মেয়েটা একটা সুন্দর বোরখা আর মুখ থেকে হিজাব পরে এসেছে। এসে চুপচাপ করে বসে সামনে তাকিয়ে আছে, কোনো কথাও বলছে না তরুণের সাথে। তরুণের এই বিষয়টা খুব ভালো লাগলো। ও মনে মনে ভাবছে এরকম মেয়েও যদি হতে পারে তা জানা ছিল না ওর। তরুণ নীলকে গুতা দিয়ে বলে, দোস্ত, আমার পাশের মেয়েটাকে দেখ, কত ভদ্র আর পরেজগার। এই যুগে যে এখন এমন মেয়ে আছে জানতাম না। আসলেই অবাক হলাম অনেক, তোর সাথে পরিচয় হয়েছে। না, কিছু বলেনি এখনো। ওহ, তাহলে তুই বল, ওর বন্ধু হ। তোর তো এরকম মেয়ে পছন্দ। যদি খারাপ ভাবে? আরে ভাববে না, আজ তো সবাই পরিচিত হতে এসেছে। আচ্ছা, ট্রাই করেই দাঁড়া। তরুণ মেয়েটার দিকে ঘুরে তাকিয়ে দেখে মেয়েটা এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। ফলে তরুণ আর মেয়েটার চোখাচোখি হয়। তরুণ মেয়েটার চোখের দিকে তাকিয়ে কেমন যেন হয়ে যায়। ওর মনে হয় ও এই চোখ আগে দেখেছে, কিন্তু ঠিক মিলাতে পারছে না। তরুণ একটা মন মাতানো হাসি দিয়ে বলে, হাই, আমি তরুণ, তুমি? মেয়েটা আস্তে করে নিচু স্বরে নম্রভাবে বলে, আমি সুরাইয়া। সুন্দর নাম, ঢাকাতেই থাকো? হ্যাঁ, আপনি? আপনি বলছো কেন? আমরা তো ক্লাসমেট। না মানে, আপনি তো আমার বয়সে বড়ই হবেন, তাই। আচ্ছা, বুঝলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও ঢাকাতে থাকি। আচ্ছা, তুমি কি নর্মালি পর্দা করো নাকি শুধু আজকের জন্য? কিছু মনে করো না, জাস্ট জানতে ইচ্ছা করলো। আগে করতাম না, কয়েক বছর হলো পর্দা শুরু করেছি। বাহ, খুব ভালো। আমার পর্দাশীল মেয়েদের খুব ভালো লাগে, তারা সবার থেকে অনেক আলাদা আর স্পেশাল হয়। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি যদি তোমার কোনো সমস্যা না থাকে? জি, হতে পারি, সমস্যা নেই। থ্যাংক ইউ। তোমার কোনো প্রকার হেল্প লাগলে আমাকে বলবে। আচ্ছা।
এরপর তুরনকে নীল বলে, কি রে, আমাকে পরিচয় করিয়ে দিবি না? দাঁড়া, দিচ্ছি। সুরাইয়া, ওর সাথে পরিচয় হও। ও আমার কলিজার ভাই। ওকে ছাড়া মনে হয় আমি বাঁচতেই পারবো না। আমার খারাপ সময়ের বন্ধু, আমার ভাই নীল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। যা দোস্ত, আমাকে তো ভাই বানিয়ে ফেললো। যাক, সমস্যা নাই, তুমি আমাকে ভাই ভাবতে পারো। তুরন হাসে। সুরাইয়া তুরনের দিকে তাকিয়ে থাকে। এরপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়। একে একে সবাই সবার পরিচয় দেয়। তুরনের পর যখন সুমাইয়া নিজের পরিচয় বলে, তুরন আর নীল একদম অবাক হয়ে যায়। কারণ তুরনকে যে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, সুরাইয়া সেই কলেজ থেকেই পাশ করেছে। সুরাইয়া বসা মাত্রই তুরন বলে, তুমি যে কলেজের নাম বলছো আমিও তো ওই কলেজেই পড়েছি। তাহলে কি তুমি আমাকে চিনো? সুরের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তুরন আর নীল একদম স্তব্ধ হয়ে যায়। তুরন ভয়ে ভয়ে বলে, তুমি কি সেকশন 3-তে ছিলে? তুরন আর নীল সুরাইয়ার উত্তরের অপেক্ষায়। সুরাইয়া বলে উঠল,